আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর। তাঁর প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতা। পরে তাঁর 10টি গল্প নিয়ে তাঁর প্রথম ছোট গল্পের সংকলন মেঘমল্লার প্রকাশিত হয়। লিখেছেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী, আরণ্যক, ইছামতি, অপরাজিত প্রভৃতি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঘোষপাড়ায় দোলের মেলায় যাবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে। মঠ বললে ভুল বলা হয়, ঠিক মঠ বলতে যা বোঝায় সে ধরনের কিছু নয়। ছোট খড়ের ঘর খান 4-5 মাঠের মধ্যে। একপাশে একটা বড় তেঁতুল গাছ। গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকে শুকিয়ে মজে গেছে। জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরে ওঠে। ঠিক সেই সময় জেলেরা দোয়াড়ি পেতে রাখে। জোয়ারের তোড়ের মুখে মাছ খালে উঠে পড়ে। ভাঁটার টানে নামবার সময় দোয়াড়ির কাঠিতে আটকে আর বের হতে পারে না। কাছেই একটু দূরে শঙ্করপুর বলে একটা ছোট গ্রাম। কিছুকাল আগে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খোলবার জন্যে খানিকটা জমি সার্ভে করিয়ে মাটির কাজ শুরু করেছিলেন। কোনো কারণে লাইন বসানো হয়নি। মাঠের উত্তর দক্ষিণে লম্বা খুব উঁচু রেলওয়ে বাঁধটার দুপাশের ঢালুতে নানা রকমের কাঁটা গাছ, আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজিয়ে বন হয়ে আছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এখানেই শুনেছিলাম। গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর। এখন তার কোনো চিহ্ন নেই। বছর 15 আগে গঙ্গায় মিশে গিয়ে মাঝগঙ্গার ওই বড় চরটার সৃষ্টি করেছে। পূর্বস্থলীর চৌধুরী জমিদারদের সঙ্গে ওই চরার দখল নিয়ে পুরনো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হয়েছিল। শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে, কিন্তু চরটা চিরকালই বালুময় থেকে গেল। আজ 10 বছরের মধ্যে চাষের উপযুক্ত হল না। গঙ্গা দখলে আসলেও চরটা প্রজাদের কোনো উপকারে লাগে না। চাষের অনুপযোগী অবস্থায় পড়ে থাকে। আজকাল কাউকে কাউকে তরমুজ, কাঁকুড় গাছ লাগাতে দেখা যায়। এই গ্রামে রাঘব চক্রবর্তী নামে এক পূজারী বামুন ছিলেন। রাঘব চক্রবর্তীর কেউ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করতেন। একাই নদীর ঘাট থেকে জল এনে বনের কাঠ কুড়িয়ে রেঁধে বেড়ে খেতেন। গায়ে শক্তিও ছিল খুব। পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘড়া ভরে 2 বেলা 1 পোয়া পথ দূরের গঙ্গা থেকে জল আনতেন। ক্লান্তি বা কুড়েমি কাকে বলে জানতেন না। রাঘব চক্রবর্তী পয়সা চিনতেন খুব বেশি। বাঁশের চটার পাখা তৈরি করে 20 দরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রি করতে পাঠাতেন। অবসর সময়ে ঝুড়ি, কুলো, ডালা বুনে বিক্রি করতেন। মাটির প্রতিমা গড়তে পারতেন। উলু খড়ের টুপি, ফুল, ঝাঁটা তৈরি করতেন। সুন্দর কাপড় রিপু করতে পারতেন। এসব তার উপরি আয়ের পথ ছিল। সংসারের কেউই নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে। কে তার পয়সা খাবে? তবুও রাঘব টাকা জমিয়ে যেতেন। একটা মাটির ভাঁড়ে পয়সা কড়ি রাখতেন। সপ্তাহে 1 বার বা 2 বার ভাঁড়টি উপুর করে ঢেলে সব পয়সাগুলি সযত্নে গুনতেন। ভাঁড়ের মধ্যে যা রাখতেন পারতপক্ষে তা আর বের করতেন না। গ্রামের সবাই বলতো, রাঘব চক্রবর্তী বেশ 2 পয়সা গুছিয়ে নিয়েছেন। একদিন দুপুরে রান্না সেরে রাঘব খেতে বসার আয়োজন করছেন। এমন সময় একটা ছই ঘেরা গরুর গাড়ি এসে তার উঠোনে থামল।
গাড়ি থেকে একটা 25-26 বছরের যুবক বের হয়ে আসলো। রাঘব চিনলেন তাঁর দূর সম্পর্কের ভাগ্নে নন্দলাল। নন্দলাল এসে মামার পায়ের ধুলো নিল। রাঘব বললেন, এসো এসো বাবা, তা ছইয়ের মধ্যে কে? নন্দলাল সলজ্জ মুখে বলল, আপনার বৌমা। ও, তা যাবে কোথায়? ঘোষপাড়ার দোল দেখতে বুঝি? নন্দলাল লজ্জিত হয়ে বলল, আগে না, আপনার আশ্রয় আপাতত, মানে বামুনহাটের বাড়িঘর তো সব গেছে। গত বছর মাঘ মাসে বিয়ে, তা এতদিন বাপের বাড়িতেই ছিল। সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না, তাই ওকে নিয়ে আজ একেবারে এখানেই। শুনে রাঘব বিশেষ খুশি হলেন না। তিনি সারা জীবনই একা থেকেছেন, একা থাকতেই ভালোবাসেন। বিরক্তি সহকারে নিজের মনে বললেন, এ আবার কোথা থেকে এসে জুটল, দেখো কাণ্ড। যা হোক, আপাতত বিরক্তি চেপে তিনি ভাগ্নে বউকে নামিয়ে আনতে বললেন ও পূর্ব দিকের ভিটের ছোট ঘরটিতে তাদের থাকবার ব্যবস্থা করলেন। সন্ধ্যার পরে ভাগ্নেকে জিজ্ঞেস করলেন, এখানে নিয়ে তো এলে, হাতে কিছু আছে টাছে তো? আমার এখানে আবার বড় টানাটানি, ধান অন্যবার যা হয় এবার তাও শিখিও পাইনি। যজমানদের অবস্থাও এবার যা। নন্দ এ কথার কিছু সন্তোষজনক জবাব দিতে পারল না। রাঘব বললেন, বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে? তবে বিয়ের দরুন গয়না কিছু আছে, ওর ওই হাত বাক্সতেই আছে যা আছে। শোনো, এখানে জায়গা ভালো না, গয়নাগুলো বাক্সে রাখাই ভালো, 5 জন যেন টের না পায়। আমি আবার থাকি গাঁয়ের এক কোণে পড়ে, আর এই তো সময় যাচ্ছে, ওগুলো আগে সাবধানে রাখা দরকার। দিন 2 পরে নন্দলাল মামাকে বলল, আমাকে আজ একবার বেরোতে হচ্ছে মামা, একবার বীজপুর যাব। লোক কারখানায় একটা কাজের খোঁজ পেয়েছি, একটু দেখে আসি। নন্দলাল এর আগেও বীজপুরের কারখানায় কাজ খুঁজেছে, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলে কাজ জোটাতে পারেনি। মামাকে বলল, লোক কারখানা যদি মুগুর পেটাতে পারি মামা, তবে এখনই কাজ জোটে। ভদ্রলোকের ছেলে, তা তো আর পেরে উঠি না। এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, তারা জাতে যোগী। সে 22 মানি করছে, 7.5 টাকা হপ্তা পায়, দিব্যি আছে, তাদেরও সব সয়। আমাকে বলছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে, তা আমার দ্বারা কি আর হাতুড়ি পিটানো চলবে? যাই তবে মামা। বলে নন্দলাল বেরিয়ে পড়ল বীজপুরের উদ্দেশ্যে। পরদিন খুব ভোরে নন্দলাল বাড়ি আসলো। সেই রাতেই স্টেশনে নেমেছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসতে না পেরে স্টেশনেই শুয়েছিল। শেষ রাতের দিকে জ্যোৎস্না উঠলে রওনা হয়েছে। নন্দলাল বাড়ি ফিরে দেখল তখনও মামা ওঠেননি। পূবের ভিটার ঘরে স্ত্রীও তখন ঘুমোচ্ছে। স্ত্রীকে জাগাতে গিয়ে দেখল গয়নার বাক্স ঘরের মধ্যে নেই। স্ত্রীকে উঠিয়ে নন্দলাল বলল, গয়নার বাক্স কোথায়? শুনে অবাক হয়ে গেল নন্দের স্ত্রী। বলল, আহা, ঠাট্টা করা হচ্ছে বুঝি? এই তো মাথার এখানে ছিল, লুকিয়েছ বুঝি? সোনার বাক্স নিয়ে ঠাট্টা করা যায়? খুঁজে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। অনেক খোঁজাখুঁজি করল দুজনে। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঘরের কোথাও বাক্স নেই। মামাও বিছানা ছেড়ে উঠে আসলেন। চুরির কথা শুনে অবাক হলেন। নিজে চারদিকে ছুটাছুটি করে বাক্সের এবং চোরের খোঁজ করতে লাগলেন। প্রতিবেশীরাও আসলো, থানাতেও খবর গেল, কিন্তু কিছুই হলো না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখ সুশ্রী, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিয়ে করে তার বাবা আগের দুপক্ষের সন্তানদের এখন আর দেখতে পারেন না। বিয়ের সময় এই গয়নাগুলি তিনিই মেয়েকে দিয়েছিলেন। এই হিসাবে দিয়েছিলেন যে গয়নাগুলি নিয়ে মেয়ে যেন বাপের বাড়ির উপর থেকে সকল দাবি দাওয়া ত্যাগ করে। বাবার কর্তব্য এখানেই তিনি শেষ করলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো ছিল না। বিয়ের পর যেন তা আরও খারাপ হয়ে পড়ল। ওই গয়না কয়খানি দাঁড়ালো সংসারের একমাত্র সম্বল।
গয়নাগুলির উপর নন্দলাল বার দুই ঝোঁক দিয়েছিল, একবার পাটের ব্যবসা ফাঁদতে, আরেকবার মুদির দোকান খুলতে শিমুরালির বাজারে। কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভেবে দুবারই পিছিয়ে যায়। বউও বলেছিল, দেখো ওই তো পুঁজিপাটা, আর তো কিছু নেই। যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও, এখন থাক। গয়নার বাক্স চুরি যাওয়ার দিন ৫-৭ পরে একদিন নন্দলাল ভোরে উঠে দেখল স্ত্রী বিছানায় নেই। বাইরে এসে দেখল বউ পাশের ছাই গাদা ঘেঁটে কি যেন খুঁজছে। স্বামীকে দেখে কেমন এক ধরনের হাসি হেসে বলল, ও গো, এসো না গো, একটু খোঁজো তো এর মধ্যে। তুমি উত্তর দিক থেকে খোঁজো। নন্দলাল প্রত্যুত্তর না করে সস্নেহে স্ত্রীকে বারান্দায় এনে বসালো। পাতকুয়ার ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে নানাভাবে বোঝালো, কিন্তু সেই যে বউয়ের মাথা খারাপের শুরু হলো, এ আর কিছুতেই সারানো গেল না। পাছে স্বামী বা কেউ টের পায়, এই ভয়ে যখন কেউ বাড়ি থাকে না তখন চুপি চুপি ছাই গাদা হাতড়িয়ে কি যেন খুঁজতে থাকবে। এই একমাত্র ব্যাপার ছাড়া তার মাথা খারাপের অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবাপরায়ণা, কর্মিষ্ঠা গৃহবধূ তেমনিই রইল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাঁট দিতে ঢুকেছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়িয়ে পেল। কি যেন দলা পাকিয়ে কাগজখানাকে কোণটাতে ফেলে রেখেছিল। কাগজখানা দেখে সে অবাক হয়ে গেল। এ যে তার গয়নার বাক্সের তলায় পাতা ছিল। পাতলা বেগুনি রঙের কাগজ। শ্যাকরারা এই কাগজে নতুন তৈরি সোনার গয়না জড়িয়ে দেয়। এ কাগজখানাও সেইভাবে পাওয়া, শ্যাকরার দোকান থেকে এসেছিল। সেখান থেকে তার গয়না বাক্সের তলায় পাতা থাকত। সেই কোণ ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানি। বউটি কাউকে কিছু বলল না, স্বামীকেও নয়। মনের সন্দেহ মুখে কারো কাছে প্রকাশ করতে পারল না। কিন্তু ভেবে ভেবে তার খুব অসুখ হল। জ্বর অবস্থায় ফাঁকা ঘরে একা বিছানায় শুয়ে তক্তপোষের পাশে একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করে সে হাত জোড় করে বারবার বলতো, ওগো খুঁটি, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এর একটা উপায় করে দাও। ভাই পড়ি তোমার, একটা উপায় তোমায় করতেই হবে। আর কাউকে বলতে পারি না, তোমাকেই বলছি। বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এ আগ্রহ ভরা কাতর আকুতি আর কেউই শুনত না। কতবার রাতে দিনে নির্জনে খুঁটিটার কাছে এ নিবেদন সে করত, কি বুঝে করত সেই জানে। তাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ, গঙ্গার পাড় পর্যন্ত সবুজ ঘাসে ভরা। তারপরেই খাড়া পাড় নেমে গিয়ে জল ছুঁয়েছে। জল সেখানে অগভীর চওড়াতেও হাত 10-12 মাত্র। তারপরেই গঙ্গার বড় চড়াটা। সারা বছরেই চড়ায় জলচর পাখির ঝাঁক চড়ে বেড়ায়। চড়ার বাইরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়ে তারা গঙ্গার এই ছোট অপরিসর অংশটা ঘেঁষে থাকে। কণ্ঠিকারীর বনে চড়ার বালি প্রায় ঢেকে ফেলেছে। 12 মাস বেগুনি ফুল ফুটে নির্জন বালির চড়া আলো করে রাখে। মাঠে কোনো গাছপালা নেই। ছেলেদের ফুটবল খেলার মাঠ সমতল ও ঘাসে ঢাকা। দক্ষিণে ও বাঁয়ে একদিকে বড় রেলওয়ে বাঁধটা ও অন্যদিকে দূরবর্তী গ্রামসীমার বনরেখার কোল পর্যন্ত বিস্তৃত। 2-1 সারি তাল গাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকে। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়। সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায়। বেলা ঢলে বিকাল নেমে আসে। গোধূলিতে পশ্চিম দিক কত কি রঙে রঞ্জিত হয়। চাঁদ ওঠে। সারা মাঠ, চড়া, রেলওয়ে, বাঁধ, ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায়। কিন্তু কখনো কোনো সময়ে রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা
এই সুন্দর পল্লী প্রান্তরের প্রকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পুণ্য আবির্ভাব কল্পনা করেন না, প্রয়োজনবোধও করেন না। সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্য বধূটি বৈদিক যুগের মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আহ্বান করল। আমি এই মাঠেই বিকালে দাঁড়িয়ে কথাটা ভাবছিলাম। কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করেছিলাম এমন আর বোধহয় কোথাও করব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখে বড় বিব্রত হয়ে পড়ল। সে স্ত্রীকে ভালোবাসত, নানা রকম ওষুধ জড়িবুটি শিকড় বাকড় এনে স্ত্রীকে ব্যবহার করালো, তিরুলের পাগলি কালির বালা পরালো, যে যা বলে তাই করতে লাগল, কিন্তু কিছুতেই কিছু হয় না। একটা সুফল দেখে সে খুশি হলো যে আজকাল স্ত্রী সকালে উঠে ছাইগাদা হাতড়াতে বসে না, তবুও সংসারের কাজকর্মগুলি কেমন অন্যমনস্কভাবে করে। হয়তোবা তরকারি পুড়িয়ে ফেলে, নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয়, ভালো করে কথা বলে না। এটাই তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। মাস দুই কেটে গেল। শ্রাবণ মাস, বর্ষার জল নেমে বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করে দিল। চর ডুবে গেল, কুলে কুলে গেরিমাটির রঙের জলে ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে উঠল। হাতে আগে যা কিছু ছিল সবই খরচ হয়ে গেছে। এদিকে চাকরিও জুটল না। রাঘব চক্রবর্তী ভাগ্নেকে খুঁটিনাটি নিয়ে বকুনি শুরু করলেন। ভাগ্নেকে ডেকে বললেন, এতদিনে কোনো কিছু একটা দেখে নিতে তো পারলে না, তা দিন কথক এখন না হয় বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের ভালো করে চেষ্টা করো, নইলে আমি আর কি করে চালাই বলো? এই তো দেখছো অবস্থা। নন্দলাল পড়ে গেল মহা বিপদে। না আছে চাকরি, না আছে কোনো সম্বল। ওদিকে অসুস্থা তরুণী বধূ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তাকে বলে কয়ে তার বাসায় বউকে নিয়ে গিয়ে আপাতত তুলল। দুটি মাত্র ঘর। একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে, অন্য ঘরখানি নন্দলালকে ছেড়ে দিল। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে। সে চেষ্টা করে সাহেবকে ধরে নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটিয়ে দিল। একটা বড় লম্বা রেক আগাগোড়া পুরনো রং তুলে নূতন রং করা হবে। নন্দলাল রং করার জন্য 1 মাসের চুক্তিতে নিযুক্ত হল। রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁপ ছেড়ে বাঁচলেন। হঠাৎ একদিন তিনি কয়েকজন মজুর ধরে বাড়ির উঠোন পরিষ্কার করাতে লাগলেন। শখ করে এক জোড়া হরিণের চামড়ার জুতো কিনে আনলেন। এমনকি পূজার সময় একবার কাশী বেড়াতে যাবার সংকল্প করে ফেললেন। আশ্বিনের প্রথমে বর্ষা একটু কমল। রাঘব চক্রবর্তী বাড়ির চারধারে পাঁচিল গাঁথবার মিস্ত্রি খাটাচ্ছিলেন। সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুয়ে এসে সন্ধ্যার পরই তিনি শুয়ে পড়লেন। অত পরিশ্রম করার পর তিনি শুলেন বটে, কিন্তু তার ঘুম আসলো না। ঘুমোবার বৃথা চেষ্টায় সারা রাত ছটফট করে শেষে রাতে উঠে তামাক খেতে বসলেন। দিনের বেলা দুপুরে ঘুমোবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ঘুম হলো না। সারাদিনের মজুর খাটাবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হয়েছে, তাতে সেদিনও যখন রাতে ঘুম আসলো না, তখন পাঁচিল গাঁথার জন্মজুরকে বলে দিলেন, তাই এখন দিন দুই কাজ বন্ধ থাকুক। পরদিন রাতে সামান্য কিছু খাবার খেয়ে ঠান্ডা জল মাথায় দিয়ে ও হাত পা ধুয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। প্রথমটা ঘুম না আসাতে ভাবলেন ঘুমের সময় এখনো হয়নি কি না, তাই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে লাগলেন। 10টা, 11টা, 12টা। রাঘব প্রাণপণে চোখ বুজে রইলেন। নানাভাবে ঘুরে ফিরে শুয়ে দেখলেন ঘুম এখনো আসে না কেন। আরও ঘণ্টা 2 কেটে গেল। ঘুমের চিহ্নও নেই। চাঁদ ঢলে পড়ল। জানলা দিয়ে যে বাতাস বইছে তা আগের থেকে ঠান্ডা। রাঘবের কেমন ভয় হলো, তবে বোধহয় আজও ঘুম হবে না। ভাবতেও বুকটা কেমন করে উঠল। আজ রাতে ঘুম না হলে কাল তিনি বাঁচবেন কি করে? উঠে মাথায় আরেকবার জল দিলেন, আবার শুলেন।
আবার প্রাণপণে ঘুমোবার চেষ্টা করলেন, কিন্তু এই ভেবে তাঁর মাথা গরম হয়ে উঠল। ঘুম ঘুম যদি আর না আসে তাহলে রাত ফর্সা হয়ে কাক কোকিল ডেকে উঠল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করতে করতে ঘুমোবার বৃথা চেষ্টা করছেন। ঠিক এভাবে কেটে গেল আরও 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে একটুও ঘুম আসল না। পলকের নিমিত্ত রাঘব পাগলের মতো হলেন। যে যা বলল তাই করে দেখলেন। ডাব খেয়ে ও পুকুরের পচা পাঁক মাথায় দিন রাত দিয়ে থাকতে থাকতে নিউমোনিয়া হবার উপক্রম হল। অবশেষে বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ওষুধ ব্যবহার করে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। আরও দিন 6-7 কেটে গেল। রাঘব সন্ধ্যার পরই হাত পা ধুয়ে মন স্থির করে শুতে যান, কিন্তু বালিশে মাথা দিয়েই বুকের মধ্যে গুড়গুড় করে, আজও বোধহয় ঘুম। বাকিটা আর রাঘব ভাবতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করেই চলে গেল। উঠোন জঙ্গল হয়ে উঠল। রাঘব স্নানাহার করতে চান না, চলাফেরা করতে চান না, সবসময়ই বারান্দায় চুপ করে বসে থাকেন। তামাক খাবার রুচিও ধীরে ধীরে হারিয়ে ফেললেন। লোকজনের সঙ্গে ভালো করে কথা বলতে ভালোবাসেন না। পয়সার ভাঁড় উপুর করে গুনে দেখবার ইচ্ছাও চলে গেল। চিকিৎসা তখনও চলছিল। গ্রামের বৃদ্ধ শিব কবিরাজ বললেন, তোমার রোগটা হয়েছে মানসিক। ঘুম হবে না এ কথা ভাবো কেন? সবার আগে খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে, নিশ্চয়ই হবে, ঠিক ঘুমোবো। এরকম করে দেখো দেখি। আর সকাল সকাল শুতে যেও না, যে সময় যেতে সেই সময় যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর আগের মতো রান্না করে খাবার খেলেন। বারান্দায় বসে গুনগুন করে গানও গাইলেন। তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুয়ে শুতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করলেন, আজ তিনি নিশ্চয়ই ঘুমোবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু বালিশে মাথা দিয়েই বুকটা কেমন যেন করে উঠল। নিজের মনে বলে উঠলেন, আজও ঘুম যদি না হয়, না না, আর কিছু চিন্তা করব না, একদম না। পরক্ষণেই মন থেকে সে কথা ঝেড়ে ফেলে দিলেন। বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই ঘুম হবে। বলেই পাশ ফিরে রাঘব পাশ বালিশটা জড়িয়ে ধরে শুলেন। ঘরের দেওয়ালের একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লেগে ঠক ঠক শব্দ করছে দেখে বিছানা থেকে উঠে গিয়ে ছবিটি নামিয়ে রাখলেন। তারপর শুয়ে পড়ে জোর করে চোখ বুজে রইলেন। 1/2 ঘন্টা 1 ঘন্টা। এবার তিনি নিশ্চয়ই ঘুমোবেন। হঠাৎ বুক চেপে বলে উঠলেন, বুকের মধ্যে গুরু গুর করছে কেন? না 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 না, ও কিছু না, এবার ঘুমোবই। বলেই রাঘব চোখ বন্ধ করে পাশ ফিরে শুলেন। 2 ঘন্টা 3 ঘন্টা, রাত 1টা, কোনো দিকে সাড়া শব্দ নেই। কাওড়াপাড়ায় 1-8টা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া। না, রাত অনেক হয়েছে, আর জেগে থাকবেন না, এবার ঘুমোবেন। বাঁ দিকে শুয়ে সুবিধা হচ্ছে না, হাতখানা বেকায়দায় কেমন মুচড়ে আছে। ডান দিকে ফেরে শোবেন। ভাবলেন, ছাড় পোকা? না না, ছাড় পোকা তো বিছানায় নেই। যা হোক, তবু জায়গাটা একবার হাত বুলিয়ে নেওয়া ভালো। যাক যাক, এবার ঘুমোবো। রাত 2টো। এতক্ষণে নিশ্চিন্ত হলেন। রাত 2টো, কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন না। একটা হাত কি মেলা কোথাও যেন বসেছে। রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, সব লোক চলে গেল, তবুও 2-10 জন এখনো হাট চালিতে ভিড় করে দাঁড়িয়ে
শুঁটকি চিংড়ি মাছের দর কষাকষি করছে। এরা বিদায় হলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমোবেন। একটা লোক চলে গেল, দুটো, তিনটে, এখনো জনাসাত লোক বাকি। রাঘব তাদের কাছে গিয়ে চলে যাবার অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন, হাত জোড় করছেন। তিনি একটু এইবার ঘুমোবেন, দোহাই তাদের, তারা চলে যাক, এখনো জন তিনেক বাকি। রাঘবের মনে আনন্দ হলো, আর দেরি নেই, এখনো দুজন, এই দুজন চলে গেলেই ঘুমোবেন। আর একজন মাত্র, মিনিট 15 দেরি, তাহলেই ঘুমোবেন। হঠাৎ রাঘব বিছানার উপর উঠে বসলেন। হাট হাট তো কোথাও বসেনি। কিসের হাট? কোথাকার হাট? এসব কি আবল তাবল ভাবছি। ঘুম তাহলে বোধ হয় না। ঘুম আসবে না কথাটা ভাবতেও সাহস করলেন না। বললেন, কত রাত? ওটা কিসের শব্দ? বীজপুরের কারখানার ভোরের বাঁশি বাজছে নাকি? ওরে বাবা, সে তো রাত 4টের সময় বাজে। এখন রাত 4টে বাজলো? অসম্ভব। না না না, অনেক বাজে কথা ভেবে রাত কেটেছে, আর নয়। এবার ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ। বলে শুয়ে পড়ল। অল্প একটু ঘোর এসেছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাসে হয়তো একটু আসতেও পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি একটুকুও ঘুমননি, চোখ চেয়েই ছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটল। বিস্মিত রাঘব দেখলেন তার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাট আকায় মূর্তির রূপ ধরে তার মাথার দিকে এসে দাঁড়ালো। ব্যঙ্গের সুরে আঙুল নাড়িয়ে বলল, মূর্খ, ঘুমোবার ইচ্ছা থাকে তো কালই গহনার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কেটে গেল। ফর্সা হয়ে গেছে। রাঘবের বুক ধড়ফড় করছে, চোখ জ্বালা করছে, মাথা যেন বোঝা, শরীর ভেঙে পড়তে চাচ্ছে। না, তিনি একটুও ঘুমননি, এতটুকু না। চোখ ডলতে ডলতে বলল, দূর, বাঁশের খুঁটি টুটে কিছু না, ওসব মাথা গরমের দরুন। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর 2 দিন দেখলেন। ঠিক একই সময়ে ভোর রাত্রে বীজপুরের কারখানার বাঁশি বাজবার আগে। ঘুমননি, তবে স্বপ্ন কোথা থেকে আসবে? বীজপুরের বাসায় অন্য কেউ তখন ছিল না। নন্দলাল কাজে বের হয়েছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়ে কাপড় কাচ্ছিল। হঠাৎ রুক্ষ চুল, জীর্ণ চেহারার মামা শ্বশুরকে বাসায় ঢুকতে দেখে সে বিস্মিত মুখে একবার চেয়েই লজ্জায় ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালো। রাঘব চক্রবর্তী একবার চারদিকে দেখে কাছে এসে ভাগ্নে বউয়ের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, মা মা মা, তুমি মানুষ নও, তুমি কোনো ঠাকুর দেবতা হবে। ছেলে বলে আমায় ক্ষমা করো। তারপর পুঁটুলি খুলে সব গয়নাগুলি ভাগ্নে বউয়ের হাতে দিলেন, কিন্তু বাসায় থাকতে রাজি হলেন না। ভাগ্নে বউকে বললেন, নন্দলালের কাছে কিছু বলার মুখ নেই আমার। তুমি মা, তোমার কাছে বলতে লজ্জা নেই, বুঝলে মা, কিন্তু তার কাছে। এর মাস 5-6 পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পেয়ে নন্দলাল সস্ত্রীক গরুর গাড়ি করে তাকে দেখতে গেল। এরা যাবার দিন 7 পরে রাঘবের মৃত্যুর আগে তিনি তাঁর যা কিছু জমি জমা সব উইল করে ভাগ্নে বউকে দিয়ে গেলেন। কিছু পোঁতা টাকার খোঁজও দিয়ে গেলেন। নন্দলালের স্ত্রীকে কাছে বসিয়ে নিজের স্বপ্ন বৃত্তান্ত বলে গেলেন। বললেন, এই যে দেখছো ঘর,
এই যে বাঁশের খুঁটি, এর মধ্যে দেবতা আছেন মা, বিশ্বাস করো আমার কথা। ভাগ্নে বউ শিউরে উঠল, মনে মনে ভাবল, সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পরে 16-17 বছর নন্দলাল মামার ভিটাতে সংসার পেতে বাস করেছিল। বউটি ছেলে মেয়েদের মা হয়ে সচ্ছল ঘরকন্যার গৃহিণীপনা করতে করতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলে গেছিল এবং সঙ্গে সঙ্গে খুঁটি দেবতার কথাও ভুলেছিল। হয়তো দুঃখের মধ্যে দিয়ে যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করেছিল, আর কখনো জীবন পথে তার খোঁজ মেলেনি। বছর 17 পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলের তখন বিয়ে হয়েছে ও বউ ঘরে এসেছে। বিয়ের বছর 4 মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ল। ক্যান্সার হলো জিহ্বায়, ক্ষত ক্রমে গভীর হতে লাগল। কত রকম চিকিৎসা করা হলো, কিছুতে উপকার দেখা গেল না। সে শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করত, সম্প্রতি কথা পর্যন্ত বলতে পারত না। তার যন্ত্রণা দেখে সবাই তার মৃত্যু কামনা করত, কিন্তু বছর কেটে গেল, মৃত্যুর কোনো লক্ষণ নেই। অথচ নিজে যন্ত্রণা পেয়ে আরও 5 জনকে যন্ত্রণা দিয়ে সে জীবনমৃত অবস্থায় বেঁচে রইল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শোনেও নি, জানতও না। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামল, ঠান্ডাও খুব। বাইরে জোর বাতাস বইছিল। মাথার দিকে একটা কাঁসার ছোট ঘটিতে জল ছিল। এক চুমুক জল খেয়ে সে পাশ ফিরে শুতেই একটু তন্দ্রা মতো আসলো। তার মনে হলো পাশের খুঁটিটা আর খুঁটি নেই। তাদের গ্রামে শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়িয়ে মৃদু হাসি মুখে তার দিকে চেয়ে আছেন। ছেলেবেলা থেকে কতবার সে শ্যামরায়কে দেখেছে, কতবার বিকেলে উঠোনের বেলফুলের গাছ থেকে বেলফুল তুলে মালা গেঁথে বিকেলে ঠাকুরের গলায় দিয়েছে। শ্যামরায়ের মূর্তি তার অপরিচিত নয়, তেমনি সুন্দর, সুঠাম, সুবেশ, কমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে হয়তো। বধূটিরও তাই ঘটেছিল। হয়তো সবটাই তার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাটাকার পুরুষ দেখেছিলেন, সেও তার অনিদ্রাপ্রসূত অনুতাপবিদ্ধ মনের সৃষ্টিমাত্র হয়তো। কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তার সামনে দেখা দিয়েছিলেন, যার পক্ষে যে রূপের কল্পনা স্বাভাবিক। সত্য মিথ্যা জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই থেকে এ অঞ্চলে প্রসিদ্ধ হয়ে আছেন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত খুঁটি দেবতা। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।